আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি টোটালি ফ্রি ক্লাসের অন্তর্ভুক্ত। আমরা ফেব্রুয়ারি মাসে যে ফ্রি কোর্সটা শুরু করেছিলাম, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, সেই ফ্রি কোর্সের আজকে 31 নম্বর ক্লাস। এর আগে হচ্ছে আমাদের 30টা ক্লাস হয়ে গেছে। প্রতিটা ক্লাস ইউটিউবে পাবা। এছাড়া হচ্ছে আমাদের মেসেঞ্জার সিক্রেট গ্রুপে প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে। কমেন্টে দেখতে পাবা মেসেঞ্জার সিক্রেট গ্রুপের লিংক দেওয়া আছে। তোমরা যারা মেসেঞ্জার সিক্রেট গ্রুপে যুক্ত নাই, তারা চাইলে মেসেঞ্জার সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা মেসেঞ্জার সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো এবং রেগুলার হচ্ছে তোমরা ক্লাসে যুক্ত থাকবা। ঠিক আছে? রেগুলার ক্লাসে যুক্ত থাকবা আশা করতেছি। ওকে? ওকে, তা আজকে আমরা ফ্রি ক্লাসের টেন্স পড়াবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আশা করছি যে সবাই ক্লাসে যুক্ত থাকবে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা সবাই আশা করছি যে শেষ পর্যন্ত থাকবা এবং আশা করছি অনেক কাজের একটা ক্লাস হবে। ঠিক আছে? আহ অনেক কাজের একটা ক্লাস হবে। ওকে। আহ তো দেখো, আমরা এখন শুরু করব। যারা আছো একটু আহ তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করবা। বন্ধুদেরকে মেনশন করবা। আহ এই হচ্ছে বিষয়, বন্ধুদেরকে মেনশন করবা এবং হচ্ছে তোমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা। ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন করে ফেলবা এবং তোমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ক্লিয়ার করবা। ঠিক আছে? আহ, আমি একটু সময় নিয়ে শুরু করব। 2-1 মিনিটের মধ্যেই শুরু করব। তো তোমাদের মেসেঞ্জার গ্রুপেও আমি ক্লাসের লিংকটা দিয়েছি। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? তোমাদের সীমাহীন পরিশ্রম করতে হয় আসলে তোমাদের ক্লাস নিতে গিয়ে। আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়। কষ্ট যে করতে হয় না তা না, অনেক কষ্ট করতে হয়। তোমরা ক্লাসগুলোকে শেয়ার করবা বন্ধুদের সাথে। ঠিক আছে? সে বন্ধুদের সাথে ক্লাসগুলোকে শেয়ার করবা, তাহলে আশা করছি যে আমার অনেক শিক্ষার্থী আমার ক্লাসগুলো দেখতে পারবে। যাই হোক, যারা আছো আমার সাথে যুক্ত, সকলকে ধন্যবাদ। আমরা এখন যেখান থেকে শুরু করার কথা সেখান থেকে শুরু করব। ঠিক আছে? যেখান থেকে ক্লাসটা শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব। আমার ক্লাসগুলো যদি তোমরা শেয়ার করো তাহলে আমার বেশি ভালো লাগবে। কারণ এই এই ক্লাসগুলো অনেক বেশি শিক্ষার্থী যখন দেখবে, তখন আমার পরিচিতিটাও বেড়ে যাবে। ঠিক আছে? আমাকে অনেক বেশি শিক্ষার্থীও চিনবে। সো আই হোপ যে তোমরা ক্লাসগুলো শেয়ার করবা। এটা আমি প্রত্যাশা রাখবো। তোমাদের উপর পুরোটাই নির্ভরশীল। ঠিক আছে? ক্লাসগুলো শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব। যাই হোক, আমরা আমরা আর কথা বাড়াচ্ছি না, না বাড়িয়ে এখন ক্লাস শুরু করব। চলো, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। আইডেন্টিফিকেশন অফ টেন্স পড়ার কথা ছিল আজকে। আইডেন্টিফিকেশন অফ চেঞ্জ হচ্ছে চেঞ্জ আসলে আইডেন্টিফাই করা। ঠিক আছে? টেন্স, দেখো, টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস বা টাইম থেকে এসেছে। টেন শব্দটা কি? টেম্পাস বা টাইম থেকে এসেছে। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। সঠিক ইংরেজি শেখার প্রধান শর্ত হচ্ছে টেন্স শেখা। ইংরেজি যদি তুমি শিখতে চাও তাহলে টেন্স অবশ্যই শিখতে হবে। ইংরেজি যদি মানে ইংরেজি শিখবা এবং টেন্স শিখবা না, এইটা হয়ই না। ঠিক আছে? সঠিক ইংরেজি শিখতে চাইলে অবশ্যই তোমাকে টেন্স শিখতে হবে। ঠিক আছে? তো তোমরা যারা আছো, তারা তারা হচ্ছে যারা আছো এখন, তারা যে কাজটা করবা, ক্লাসটাকে দেখো টেন্স। দেখো, টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে কাল। সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান আহ, শর্ত হচ্ছে টেন্স। তাই টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। দেখো, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কাল বা সময়কে টেন্স বলে। টাইম পরিবর্তনের সাথে সাথে ভার্বের বিভিন্ন রূপ পরিবর্তন হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্স সম্পর্কে আমরা ভালো ধারণা দেখো এখানেই পাবো, ওই বইয়ে আমাদেরকে যাইতে হবে না। টেন্স মিন্স হচ্ছে কি? টেন্স মিন্স হচ্ছে টাইম। ঠিক আছে? টেন্স মিন্স হচ্ছে টাইম। টেন্সটা সময়ের সাথে রিলেটেড। আমরা এখানে যে বিষয়টা শিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা কি? প্রেজেন্ট মানে হচ্ছে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। ঠিক আছে? বর্তমান। হ্যাঁ, প্রেজেন্ট হচ্ছে বর্তমান। তো এটা বর্তমান কালের আমরা ইনডিফিনিট টেন্সটা শিখতেছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মনে রাখতে হবে সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। যদি থাকে তাহলে থাকবে। তাহলে গঠনটা হচ্ছে কি? সাবজেক্ট থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস বাকি অংশ থাকবে। সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ থাকবে। ঠিক আছে?
সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ থাকবে। তো যে বিষয়টা খেয়াল করবা, এখানে সাবজেক্ট থাকবে একটা। ধরো আমি একটা এক্সাম্পল এখানে যদি খেয়াল করি, হি রিডস এ বুক। দেখো হি একটা সাবজেক্ট আছে, এই যে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ঠিক আছে। হি ওয়াচেস টিভি এভরি নাইট। দেখো হি আছে, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দেখো মূল বিষয় হচ্ছে সাবজেক্ট থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এখন কথা হইতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে হবে সেটা আমরা বুঝবো কিভাবে? প্রেজেন্ট ইন্ডি কোনো বাক্য আমরা অনেক আপডেট, তোমরা যদি রেগুলার ক্লাস করো সেটা তোমার আপডেটের কিছু নাই রে ভাই। তুমি ডেফিনেটলি তোমাদেরকে আমি মানে সেরাটা দিতেছি। তুমি কি প্রশ্ন সলভ করতে পারতেছো না? তোমরা তো নিজেরা পড়াশোনাই করো না। পড়াশোনা করলে তো ভালো হইতো। এই যে স্টুডেন্টরা এখন ক্লাসে যুক্ত হয়েছে 18 জন, এই 2 মিনিট পরে দেখবা যে 5 জন স্টুডেন্ট নাই, এই যে 4 জন স্টুডেন্ট হারাই গেল। 18 জন এখন হয়ে গেল 14 জন। তো মূল কথা হচ্ছে স্টুডেন্টরা মিনিমাম পড়াশোনা স্টুডেন্টরা করে না বললে আমার মনে হয়, ঠিক আছে। তো তোমরা পড়াশোনা করো না, তোমাদের জন্য আমি ক্লাস দেই, এটাই তো আমার অনেক বেশি কষ্ট। তো প্রতিদিন আমি কত কষ্ট করে টাইম মেনটেন করে করে ক্লাস দেই, অথচ স্টুডেন্টরা পড়াশোনা করে না। খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই দুঃখজনক একটা বিষয় যে স্টুডেন্টদের পড়াশোনার প্রতি এত মানে আগ্রহ কম। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আসলে কি আর করার, তোমরা যেটা ভালো বুঝো যতটুকু, যারা পড়াশোনা করবে তারা ভালো করবে, যারা পড়াশোনা করবে না তারা ভালো করবে না। এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? পড়াশোনার উপরই অনেক কিছু বিষয় নির্ভরশীল তাই আর কি। তো খেয়াল করো, আমরা যেখানে ছিলাম আমরা সেখানে যাই। ক্লাস করলে উপকার হবে মানুষের। দেখো হি রিডস এ বুক, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই সাধারণত অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল 3 কালেই বোঝাবে। সে রিডস এ বুক মানে সে বই পড়ে। বই পড়ে মানে অতীতে পড়ে ব্যাপারটা এমন না। ভবিষ্যতে মানে ব্যাপারটা হচ্ছে যে বইটা সে সব সময় পড়ে, ঠিক আছে। যে যখন এই রকম বোঝাবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়াচেস টিভি এভরি নাইট, সে দেখে প্রতি রাতে টিভি দেখে। এই যে বলে না যে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, তারপরে লেখকের উক্তি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এগুলো বাক্য খেয়াল করবা যে এই ধরনের বাক্যতে সাধারণত ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখো, দেখো ভার্বের শেষে একটা এস, এস এস, সি এস, এক্স, ও এবং এগুলো যদি থাকে তাহলে দেখো এই যে ওয়াশ শব্দটা খেয়াল করো, ওয়াশ শব্দটা শেষে কি সিএস আছে না? সিএস আছে, এই কারণে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যদি এখানে হি বসাও যে থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াশের সাথে ইএস বসাতে হবে, হি ওয়াশেস কারেক্ট উত্তর হবে, ঠিক আছে। তো এরকম এখানে আছে দেখো রিডস, রিডস এর সাথে এস বসছে, কারণ কি এই যে রিডের রিড বানানটা শেষে কি কোনো কিছু আছে? ডাবল এস আছে, এস এস আছে, সিএস আছে, এক্স আছে, ও আছে না? নাই। তাহলে যদি কোনো ভার্বে, কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে যদি এই যে এ ডাবল এস, এস এস, সি এস, এক্স ও জেড থাকে তাহলে হবে ইএস। তাহলে কি যুক্ত হবে? ইএস। আর যদি না থাকে তাহলে এস যুক্ত করে করতে হবে, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পারছো। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, আশরাফ ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমরা ক্লাস করো, আমি ক্লাস করলে খুশি, ঠিক আছে। ক্লাস না করা স্টুডেন্টকে আমাকে কখনো, আমার কখনোই ভালো লাগে না। যারা ক্লাস করে না তাদেরকে আমার কখনোই পছন্দ না, ঠিক আছে। সো তোমরা রেগুলার ক্লাস করলে আমি হ্যাপি। ক্লাস করবা তাহলে আমার খুশি লাগবে, ঠিক আছে। ক্লাস করতে চাও না তোমরা, এটা কোনো কথা? তো এখানে খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে বিষয়টা আরো খেয়াল করবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডোনেটস, কি ডোনেটস করে? অ্যান অ্যাকশন, প্রেজেন্ট টাইম, হ্যাবিচুয়াল এন্ড ইটারনাল। দেখো দেখো বর্তমান সময়, হ্যাবিচুয়াল অভ্যাসগত, ইটারনাল, এই বিষয়গুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি করে তোমার ডোনেটস করে। তারপর দেখো 4 নম্বর, হ্যাবিচুয়াল ফ্যাক্টস ইজ এক্সপ্রেসড অনলি ইন। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাবিচুয়াল ফ্যাক্টসটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো কোনটা অ্যাক্টিভ এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল? 5 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দেখো হি ইজ রাইটিং, দেখো ইজ এটা কন্টিনিউয়াস, আইএনজি আছে। আই হ্যাভ ইনভাইটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ ডান, প্রেজেন্ট পারফেক্ট। ফ্লুডস ডেস্ট্রয়েস ক্রপস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যে ফ্লুডস ভার্ব প্লুরাল না সাবজেক্ট, সরি সাবজেক্ট প্লুরাল নাউন, এখানে ডেস্ট্রয় ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর এখানে ক্রপস হচ্ছে অবজেক্ট।
ছয় নম্বর প্রশ্ন বলছে যে ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। লেট ইট বি ডান। লেট ইট বি ডান এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। লেট ইট বি ডান প্রেজেন্ট ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ অথবা প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ প্যাসিভ যাই হোক না কেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। বুঝতে পারলা কি তোমরা? আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখো তোমরা কমেন্ট করো না কেন ভাই? এই যে 6টা এমসিকিউ যে পড়ালাম তোমরা কি এটা ক্লিয়ার বুঝতে পারছো? এই 6টা এমসিকিউ তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে বলো তো, যে 6টা এমসিকিউ কি বুঝতে পারছো তোমরা? 6টা এমসিকিউ কি তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু বলো তো। 6টা এমসিকিউ কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাও। তোমরা কি বুঝতে পারছো? দেখো তোমরা বুঝতে পারছো কিনা একটু দেখো, ছেলেমেয়েরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে ওকে, বুঝতে পারছে সিদ্দিকুর। ওকে, থ্যাংক ইউ। তোমাদের মন্তব্যগুলো অবশ্যই করা উচিত, ঠিক আছে? যে মন্তব্য না করলে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন শুরু করব পরবর্তী নিয়মটা। পরবর্তী নিয়মে কি আছে? পরবর্তী নিয়ম খেয়াল করো। প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট অনেক কিছু পড়ানোর আছে কিন্তু, বাট এত কিছু এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইখানে লেখা আছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট মানে কি বলতো? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। প্রেজেন্ট মানে হচ্ছে কি? বর্তমান, ঠিক আছে। আর কন্টিনিউয়াস মানে কি? রানিং। কন্টিনিউয়াস মানে রানিং বা গতিশীল, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে রানিং বা গতিশীল। আচ্ছা, বর্তমানে যেটা রানিং বা গতিশীল হয় সেটাকে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, ঠিক আছে। বর্তমানে যেটা রানিং বা গতিশীল হয় সেটাকে ইংরেজিতে। মোহাম্মদ মিলনকে অনেক বেশি ধন্যবাদ। এই ছেলেটা অনেক কষ্ট করে আমার প্রতিটা ক্লাস প্রতিদিন শেয়ার করে। মোহাম্মদ মিলনকে অনেক বেশি ধন্যবাদ। প্রতিদিন আমার ক্লাস শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তুমি রেগুলার মোটামুটি আমার ক্লাসগুলো শেয়ার করো, এটা আমার খুবই ভালো লাগে ভাই। ধন্যবাদ তোমাকে। দেখো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বর্তমানে যেটা রানিং সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে রানিং কোনটা? দেখো, আমরা কথা বলতেছি, এটা হচ্ছে বর্তমানে রানিং, তাই না? দেখো, আমরা বর্তমানে যে কথা বলতেছি এটা হইতেছে বর্তমানে রানিং। ধরো আমি লিখতেছি, এটা হইতেছে বর্তমানে রানিং। তোমরা লিখতেছো, এটা হইতেছে বর্তমানে রানিং। ধরো ফ্যান চলতেছে, এটা হচ্ছে বর্তমানে রানিং। তাহলে এই যে সাবজেক্ট এবং মূল, দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা মনে রাখতে হবে। সাবজেক্ট থাকবে এম, ইজ, আর থাকবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে। ওখানে লিখা ভালো বোঝা যাচ্ছে না, তারপরে বাকি অংশ, ঠিক আছে, বাকি অংশ থাকলে লিখবা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখলাম? যে সাবজেক্ট থাকবে এম, ইজ, আর এর যে কোনো একটা বসাবো এবং তারপর ভার্বের আইএনজি, তারপর বাকি অংশ যদি থাকে লিখবো। এইখানে একটা উদাহরণ দেয়া আছে, খেয়াল করো। এই যে আই অ্যাম টেলিং ইউ ফর ইউর ওন ওয়ার্ড। যে আই অ্যাম টেলিং, সাবজেক্ট আছে, এম একটা আছে, তারপরে দেখো ভার্বের আইএনজি আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি বসলে তা কমপ্লিমেন্টের কাজ করে, অর্থাৎ সাবজেক্টের নিজে টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এখানে ইট ইজ ইন্টারেস্টিং, যে বি ভার্বের পরে ভার্বের আইএনজি বসলে ওইটা আলাদা জিনিস। ইট ইজ এম্বারাসিং টু বি কট টেলিং এ লাই। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি বসে যদি তা কমপ্লিমেন্টের কাজ করে। তো ইটটাই ইন্টারেস্টিং, এখানে ইটটাই ইন্টারেস্টিং, ইটটাই এমব্রেসিং। তো এই আইএনজিটা আবার কিসের কাজ করতেছে? কমপ্লিমেন্টের। যেটাই ইন্টারেস্টিং, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা একই হলে সেটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়। তাহলে এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পারছো এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটাও বুঝতে পারছো। এখন দেখো, প্রধানত বর্তমান সময়ে চলছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। দেখো, যে সে গুনগুন করে গান গাইছে। হিজ হামিং এ সং। গুনগুন করে গাওয়া অর্থে হামিং ব্যবহার হয়, হামিং বা হুমিং, হামিং, হুমিং বলতে পারো। আই অ্যাম সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আসছে, ধরো আই অ্যাম স্পিকিং, আমি এখন কথা বলতেছি, এই কারণে আই অ্যাম স্পিকিং। তো সাবজেক্ট আছে, তারপরে খেয়াল করো, সাবজেক্ট আছে, তারপরে অ্যামিজারের অ্যাম আছে,
তারপরে হচ্ছে ভার্বের আইএনজি আছে। তো মাই হেয়ার ইজ ফলিং অফ, আই অ্যাম লুজিং হেয়ার, এই যে সবগুলো যেগুলোতে ভার্বের আইএনজি থাকবে সেগুলো সাধারণত তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, মানে অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি যেখানে থাকবে কন্টিনিউয়াস সাধারণত। ঠিক আছে, হি ইজ গ্রোয়িং এ বেয়ার্ড, সে দাড়ি রাখতেছে, হি ইজ গ্রোয়িং এ বেয়ার্ড মানে সে দাড়ি রাখতেছে, মানে তার দাড়ি গজাচ্ছে, হি ইজ গ্রোয়িং এ বেয়ার্ড। ঠিক আছে, হি ইজ গ্রোয়িং এ বেয়ার্ড মানে তো সে দাড়ি রাখতেছে। আচ্ছা, আশা করছি যে কন্টিনিউয়াস এর এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। যদি ওকে হয় তাহলে কমেন্টে একটু জানাও যে ভাইয়া এই কনসেপ্টটা ওকে। ঠিক আছে, কন্টিনিউয়াস এর এই কনসেপ্টটা যদি তোমাদের কাছে ওকে হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের মন্তব্যের পরে আমি শুরু করছি আবার। ঠিক আছে, তোমরা আমাকে একটু জানাও যদি এটা ক্লিয়ার হয়, তোমরা আমাকে একটু 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 জানাও। ঠিক আছে, ছেলেমেয়েরা একটু আমাকে জানাও যে যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, এটা একটু আমাকে ক্লিয়ার করো। আচ্ছা, আফরিন দেওয়ান ধন্যবাদ, বলছে যে ক্লিয়ার, বুঝতে পারছে। আচ্ছা দেখো, খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাতে এমন কাজ নির্দেশ করতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। ধরো আমি আগামীকাল ক্লাস নিতে যাচ্ছি, আগামীকাল আমি একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি। এই যে বলতেছি না যে আগামীকাল আমি একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি, আগামীকাল আগের নিয়মটা আরেকবার, কোন নিয়মটা ভাই? কোন নিয়মটা আরেকবার সেটা স্পেসিফিকলি বলো, কোন নিয়মটা আরেকবার সেটা নির্দিষ্ট করে বললে আমি আবার বোঝাবো তোমাদেরকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, খুব নিকট ভবিষ্যতে কোনো কিছু ঘটতে যাচ্ছে এরকম কিছু বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তাহলে কি কি খেয়াল করো, ধরো আই এম টেকিং এ নিউ ক্লাস টুমরো, আমি একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি আগামীকাল। দেখো, রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করতে যাচ্ছে। এই যে আগামী মাসে বিয়ে করতেছে, বা আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু, বা আই এম লিভিং ঢাকা টুমরো, বা আই এম গোয়িং টু ঢাকা, যে এই রকম যখন আমরা বলি, এই যে আমি নিকট ভবিষ্যতে, ঠিক আছে, আমরা ঢাকা ছাড়ছি, সরি, আই এম গোয়িং টু ঢাকা, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, বা আই এম লিভিং টু ঢাকা, সরি, আই এম লিভিং ঢাকা টুমরো, আমি ঢাকা ছাড়ছি। তো এই যে ঢাকা যাচ্ছি বা ছাড়ছি যেটাই হোক, নিকট ভবিষ্যতে যদি কোনো কিছু করা বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো। এনবি তে কি আছে রে ভাই, এনবি তে কোনটা? আচ্ছা, এনবি তে এই জিনিসটা গত জিরান পার্টিসিপেলের ক্লাসে যদি বুঝতা, এই প্রশ্নটা কোশ্মিন কালেও করতা না। কেন এই প্রশ্নটা? দেখো, বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে বি ভার্ব ইট, ইটের জায়গায় দিলা দা ক্রিকেট। দেখো, ক্রিকেট ইজ, ক্রিকেট শুধু ক্রিকেট দাও, ক্রিকেট ইজ, দেখো ক্রিকেট ইজ ইন্টারেস্টিং, খেয়াল করো, ইন্টারেস্টিং। এখন দেখো তো, ইন্টারেস্টিং যে বলতেছে, এখন বলো তো ক্রিকেট যেটা সেটাই ইন্টারেস্টিং না? তাহলে ক্রিকেটের কমপ্লিমেন্ট ইন্টারেস্টিং কিনা? সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দ একই বস্তু হলে অবজেক্ট স্থানীয় শব্দটাকে সাবজেক্টের কমপ্লিমেন্ট বলে। তাহলে এই ইন্টারেস্টিং কিনা, ইন্টারেস্টিংটা কমপ্লিমেন্ট কিনা? তো কমপ্লিমেন্ট, তো ডেফিনেটলি কমপ্লিমেন্ট। এইটাই বলছে যে বি ভার্ব, এই যে ইজ হচ্ছে বি ভার্ব, ঠিক আছে, ইজ হচ্ছে কি বি ভার্ব, ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি, এই যে ভার্বের আইএনজি পাইছো, যদি বসে তাহলে কমপ্লিমেন্টের কাজ করে, যদি কমপ্লিমেন্টের কাজ অবশ্যই করছে, ক্রিকেটে যা ইন্টারেস্টিং ও তাই, যেটি ক্রিকেটটাই ইন্টারেস্টিং হয়েছে। তো তারপরে সাবজেক্টকে নির্দেশ করে, এই যে ইন্টারেস্টিংটা সাবজেক্টকে নির্দেশ করছে, যা এর পরিপূরক হয়, এই যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, কমপ্লিমেন্টে বাংলা, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন। বুঝতে পারছো যে ইট ইজ ইন্টারেস্টিং, এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, ইট ইজ এম্বারাসিং প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করছি এটা বুঝতে পারছো। বুঝছো? এখন কথা হচ্ছে, এখানেও তো ভাই সাবজেক্ট থাকলো, অ্যামিজার থাকলো, বাট সাবজেক্ট অ্যামিজার আছে, বাট এইখানে ব্যাপারটা বোঝো, কমপ্লিমেন্ট হিসাবে যদি ভার্বের আইএনজিটা ব্যবহার হয় সাবজেক্টের, তখন সেটা আর কন্টিনিউয়াস হবে না। দেখো, আই অ্যাম টেলিং ইউ, এখন আই আর হচ্ছে টেলিংটা কি? আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলতেছি, বোঝো কিন্তু, আমি তোমাকে বলতেছি, অবজেক্ট স্থানীয় শব্দটা কিন্তু সাবজেক্টকে মিন করতেছে না। আশা করছি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব, যেখানে নিকট ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, এই যে নিকট ভবিষ্যতে করতেছি। ধরো আগামীকাল আমরা, এটা ফিউচার হবে, তো এটা এখানে প্রেজেন্ট টেন্সই হবে। আচ্ছা, ফিউচার কেন হলে, দেখো ক্যান প্রেজেন্ট টেন্স হবে, আমি বলি, যখন নিকট ভবিষ্যতে কোনো কাজ করতে যাবা তখন সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা
অনেক বেশি সুন্দর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন মনে রাখবা যে যখন নিকট ভবিষ্যতে কিছু করতে যাবা, আমি 11টার সময় একটা ক্লাস নিতে যাচ্ছি, আই এম টেকিং এ ক্লাস। দেখো এই যে আমি 11টা একটা ক্লাস নিতে যাচ্ছি, ঠিক আছে? আই এম টেকিং এ ক্লাস। দেখো, তো এখন দেখো যে এইখানে যেটা আমি বোঝাইতে চাইছি, আমি যেটা এখানে বোঝাইতে চাইছি যে নিকট ভবিষ্যতে, যে আই এম টেকিং এ ক্লাস টুমরো, ঠিক আছে? আমি একটা ক্লাস নিতে যাচ্ছি আগামীকাল। তো আমি একটা ক্লাস নিতে যাচ্ছি ধরো 11 PM, যে 11টার সময় আমি একটা ক্লাস নিতে যাচ্ছি, বা নেক্সট ডেতে আমি একটা, বা নেক্সট মান্থে আমি একটা ক্লাস নিতে যাচ্ছি। এটা নিকট ভবিষ্যতে যখন ঘটে তখন ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর করতে হয়, ঠিক আছে? এই যে এরকম, তাহলে হি ওয়াজ রিডিং এ বুক, আচ্ছা এখানে খেয়াল করো তো কোনটা। দেখো এইখানে বলছে যে দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ। দেখো, দেখো কোনটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভের উদাহরণ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের। হি ওয়াজ রিডিং এ বুক, এটা পাস্ট কন্টিনিউয়াসের। এখানে ইউ হ্যাভ হ্যাড ইওর মিল, আচ্ছা এটা প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। দে আর গসিপিং, এটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে যেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় সেটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলা হয়, যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় সেটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলা হয়। তাহলে দে আর গসিপিংটা হইতেছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তারপর বলছে যে ফাইন্ড আউট দ্য টেন্স ইট ইজ ইন্টারেস্টিং। ইট ইজ ইন্টারেস্টিংটা কোন টেন্স? ইট ইজ ইন্টারেস্টিংটা ভাই, ইট ইজ ইন্টারেস্টিংটা কোন টেন্স? ইট ইজ ইন্টারেস্টিংটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আগেই বললাম যে ইট আর ইন্টারেস্টিং, ইট এর কমপ্লিমেন্ট যখন ইন্টারেস্টিং হবে তখন বি ভার্বের আইএনজিটা হবে তোমার আইএনজি থাকলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হুইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স? মারিয়া ইজ ব্যানানা, জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক। এখন খেয়াল করো, যা জন ইজ, দেখো হুইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার, মানে কোন সেন্টেন্সটা ভবিষ্যৎ, ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স, মানে বাক্যটা তোমার অর্থ ফিউচারের মতো বাট ভার্বটা ফিউচারের মতো না। দেখো জন ইজ ফ্লাইং ফর জার্মানি, সে জার্মানির জন্য, মানে সে জার্মানি যাচ্ছে নেক্সট উইক। ফ্লাইং ফর জার্মানি বাংলা এইভাবে করলে হয়েছে জার্মানির জন্য উঠতেছে, বাট সে জার্মানি যাচ্ছে নেক্সট উইক। তো নেক্সট উইক নিকট নিকট ভবিষ্যৎ না, এই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। মনে নিকট ভবিষ্যতে কোনো কাজ করা বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। এটা কি ওকে? এটা কি বুঝছো তোমরা? এটা কি ক্লিয়ার? এটা কি ওকে? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা বলো? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমাকে জানাও। আমরা আমরা নেক্সটে যাব। হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? নিচের কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? 10 নম্বরে দেখো, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আই অ্যাম রিডিং, এই তো সাবজেক্ট থাকবে, তারপরে অ্যামিজারের যে কোনো একটা থাকবে, তারপর ভার্ব, যে যে অ্যামিজার আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝবা। তো আমরা তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি শিখলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি সহজ করে আমি তোমাদেরকে বোঝাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যদি তোমাদেরকে সহজ করে বোঝাই তাহলে আমরা কি কি শিখলাম বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি কি শিখলাম? এক নাম্বার যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে বর্তমানে যেটা রানিং। দেখো বর্তমানে যেটা রানিং সেটাই হইতেছে বর্তমানে যেটা রানিং সেটা হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? বর্তমানে যেটা রানিং সেটা হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? বর্তমানে যেটা রানিং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে, এটার গঠন হচ্ছে কি, সাবজেক্ট থাকবে, অ্যামিজার অ্যামিজার থাকবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার বিষয় শিখলাম। বর্তমানে যেটা রানিং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, ভার্বের আইএনজি। এরপরে 2 নাম্বার যে বিষয়টা শিখলাম যে ভবিষ্যতে কোনো কাজ করলে, কোনো কাজ কোনো কাজ করলে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এরপরে আরেকটা বিষয় শিখলাম কি, 3 নম্বরে যে বিষয়টা শিখলাম যে যদি সাবজেক্টের কমপ্লিমেন্ট থাকে, যেমন ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং,
এখানে খেয়াল করো, যেটাই ইট সেটাই ইন্টারেস্টিং। তো ইটের কমপ্লিমেন্ট হচ্ছে ইন্টারেস্টিং, ঠিক আছে? ইটের কমপ্লিমেন্ট হচ্ছে ইন্টারেস্টিং, ইটের কমপ্লিমেন্ট হচ্ছে ইন্টারেস্টিং। তো ইটের কমপ্লিমেন্ট হচ্ছে ইন্টারেস্টিং, ইটও যেটা ইন্টারেস্টিং হচ্ছে এটা, তখন বি ভার্বের পরে এই যে ইন্টারেস্টিং যে ভার্বের আইএনজি, এই ভার্বের আইএনজিটা থাকা সত্ত্বেও এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। মেহেদি বলছে ক্লিয়ার। যারা যারা কমেন্ট করতেছো তাদের জন্য সবসময় ফ্যাসিলিটিস থাকবে। ঠিক আছে, যারা কমেন্ট করতেছো তাদের জন্য ফ্যাসিলিটিস থাকবে, আর যারা কমেন্ট করতেছে না তাদের জন্য ফ্যাসিলিটিস থাকবে না। ঠিক আছে, অনেক ফ্যাসিলিটিস তোমরা পাবা না যারা কমেন্ট করো না। প্রশ্ন উত্তর তোমাদের যারা কমেন্ট করো না, তারা যদি ভবিষ্যতে কখনো কমেন্ট করো যে ভাইয়া এটা বুঝি নাই, তাদের উত্তর আর দিব না আমি। ক্লাস দেখো, যারা কমেন্ট করো না অ্যাটলিস্ট বুঝছো কিনা সেটা তো জানানো উচিত ভাই। প্রশ্ন করো না, প্রশ্ন না থেকে যে ভাইয়া ওকে, তোমরা এই যে এখন যে পড়ালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? এটা কি ওকে? না বুঝলে আমি কেমনে বুঝবো ভাই? পরে বলবা যে ভাই আপনি শুধু পড়াই গেছেন, আমরা বুঝি নাই, টিচার এটা গদ বাঁধা পড়াইছে, স্টুডেন্ট বুঝুক কিনা। এটা কেমন কথা? আফরিন দেওয়ান বলছে ক্লিয়ার, ধন্যবাদ। মেহেদি ক্লিয়ার। এখন এখন যারা ক্লিয়ার বলতেছে না, এই যারা কমেন্ট করে ক্লাস করে তাদের প্রশ্নেরই উত্তর দিব, কিছু জিনিস না বুঝলে তার প্রশ্নের উত্তর দিব। বাট যারা হচ্ছে ক্লাস ক্লাস করে না, কমেন্টও করে না, ওদের প্রশ্নের উত্তরও নাই ভাই, ওদের জন্য আমার কিছু নাই। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ শেষ হয়েছে বোঝালে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখবা যে কোনো কাজ লিখে রাখো যে কোনো কাজ, কাজ শেষ হয়েছে, কোনো কাজ শেষ হয়েছে বোঝালে, কোনো কাজ শেষ হয়েছে বোঝালে সেটা হইতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোনো কাজ শেষ হয়েছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কোনো কাজ শেষ হয়েছে বোঝালে দেখো তো, এখানে একটা আই হ্যাভ ওয়াকড মানে আমি, এটার বাংলা অর্থ হচ্ছে আমি হেঁটেছি। আচ্ছা ধরো আমি যখন পড়ানো শেষ করব তখন আমি কি বলবো? ধরো আমি 30 নম্বর ক্লাস নিয়েছি, তা আমি কি বলবো? যে আমি 30 নম্বর ক্লাস নিয়েছি। নিয়েছি মানে কি? ক্লাস নেওয়াটা আমার শেষ হয়েছে না? বাংলাটা বোঝো, বাংলাটা না বুঝলে ইংরেজি করতে পারবে না। আমি 30 নম্বর ক্লাস নিয়েছি, নিয়েছি মানে কি? আমার 30 নম্বর ক্লাস নেওয়া হয়ে গেছে না? নিয়েছি মানে কি? আমার 30 নম্বর ক্লাস নেওয়া হয়ে গেছে না? নিয়েছি, আমি 30 নাম্বার ক্লাস নিয়েছি মানে আমার 30 নাম্বার ক্লাসটা নেয়া হয়ে গেছে। তো এরকম যদি বোঝায় যে আমি কোনো কাজ শেষ হয়েছে, এরকম যদি বোঝায়, তাহলে যদি এরকম বোঝায় যে কোনো কাজ শেষ হয়েছে, তাহলে 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 যদি এরকম বোঝায় যে কোনো কাজ শেষ হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তর করতে হবে। কোনো কাজ শেষ হয়েছে কনসেপ্টটা, ধরো আমি পড়ানো শেষ করছি, বলছে যে আমি পড়িয়েছি। আমি হাঁটা শেষ করেছি, তাহলে আমি বলবো যে আমি হেঁটেছি। আমি খবর দেখেছি, তাহলে আমার খবর দেখা শেষ হয়েছে, তাহলে আমি খবর দেখেছি। আমি গান গাওয়া শেষ করেছি, তাহলে আমি গান গেয়েছি। এই যে ব্যাপারগুলো খেয়াল করো, কাজটা শেষ, কাজটা যখন শেষ হয়, কাজটা যখন শেষ হয় তখন কি হয়? যখন কাজটা শেষ হয়, যখন কাজটা শেষ হয়, যখন কাজটা শেষ হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে। আশা করছি এটা মনে রাখবা। ঠিক আছে, আমরা খেয়াল করি সাবজেক্ট থাকছে, হ্যাভ হ্যাজ থাকতেছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতেছে। সাবজেক্ট থাকতেছে, হ্যাভ হ্যাজ থাকতেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতেছে, এটা হইতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট থাকতেছে, হ্যাভ হ্যাজ থাকতেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো 11 নাম্বার, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আই হ্যাভ ওয়াকড, আই হ্যাভ ওয়াকড, আই হ্যাভ ওয়াকড, আই হ্যাভ ওয়াকডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি হেঁটেছি। এই যে ইউ হ্যাভ সেভড মাই ফেস, যে তুমি আমার মুখ রক্ষা করছো বা তুমি আমার সম্মান রক্ষা করছো। এই যে সম্মান রক্ষা করাটা হয়েছে না? ইউ হ্যাভ সেভড মাই ফেস, এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে গঠন কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের ভিতরি। তো এই যে আমি যদি বলি যে আমি নিউজ দেখেছি, তাহলে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, এখানে হ্যাড মানে নিউজটা দেখা। ঠিক আছে, তারপর দেখো 13 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আই হ্যাভ রিড, কারণ কি? সাবজেক্ট আছে, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ আছে, তারপরে ভি3 আছে। তো আই হ্যাভ রিড, যে আমি পড়েছি। এরকম যে যখন কাজটা শেষ হয়ে গেছে, আই হ্যাভ রিড মানে আমি পড়েছি। তো এরকম যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে দেখো আই হ্যাভ ডান মাই ডিউটি, এই যে বোঝাচ্ছে আই হ্যাভ ডান মাই ডিউটি। আই হ্যাভ ডান মাই ডিউটি যখন বলতেছে, খেয়াল করো, আই হ্যাভ ডান মাই ডিউটি যখন বলতেছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, যে আমি আমার ডিউটি শেষ করেছি। তাহলে এইখানে খেয়াল করো, সাবজেক্ট আছে, হ্যাভ আছে, তারপরে ভি3 আছে তো ভাই, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। বুঝছো না?
গঠনটা। তারপরে দেখো আই ডু দা সাম, এটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে গেলে আই এর জায়গায় থাকবে, অতিরিক্ত আই এর জন্য হ্যাভ আসবে, তারপরে ভি3 হচ্ছে ডান, তারপরে দা সাম আই হ্যাভ ডান দা সাম, এ নাম্বার কারেক্ট উত্তর। তারপরে শি হ্যাজ ব্রোকেন দা পট, এই যে দেখো হ্যাজ এর পরে ভি3 আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা গঠনটা তো তাই পড়ছিলাম যে সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, বা হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর ভি3 থাকবে, এই গঠনটাই তো আমরা পড়ছি তাই না? সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, আশা করছি যে এটা বুঝতে পারছো। সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, মনে থাকবে। সাবজেক্ট থাকে, হ্যাভ হ্যাজ থাকে এবং তার হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট, তারপরে ভি3 থাকলে তারপরে সেটা প্রেজেন্ট পারফেক্ট। এই যে সাবজেক্ট হ্যাজ ভি3 হ্যাভ হ্যাজ ভি3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। আশা করছি যে এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা বলো, বুঝছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই কনসেপ্টটা বুঝছো কিনা, এটা আমাকে জানাও তো একটু, বুঝছো কিনা। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, আবার হ্যাজও থাকবে, তারপরে তোমার বিন থাকবে, বিনটাও অতিরিক্ত আসবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে, তারপরে বাকি অংশ। ঠিক আছে, বাকি অংশ যদি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা খেয়াল করো, এটা আমরা তো অনেকগুলো পার্টে পড়বো। সাবজেক্ট আছে, হ্যাভ আছে, তারপরে বিন আছে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এইটা হচ্ছে মূল গঠন। সিন্স ফরের যে গঠনটা পড়ো ওইটা কোনো মূল গঠন না, সিন্স ফর প্রয়োজন ভেদে আসতে পারে। আচ্ছা সিদ্দিকুর, আফরিন, মেহেদি, তোমরা কিন্তু বুঝতে পারছো, মানে সিন্স ফর প্রয়োজন ভেদে আসতে পারে, মনে রাখবা যে সিন্স ফর প্রয়োজন ভেদে আসতে পারে। ঠিক আছে, সিন্স ফর প্রয়োজন ভেদে আমাদেরকে নিয়ে আসতে হতে পারে, বাট ওটা প্রেজেন্ট পারফেক্টে গঠনের সাথে যায় না। তাহলে মূল কথা হইতেছে কি, সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে বিন থাকবে। ঠিক আছে, তারপরে ভার্বের আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন থাকবে, তারপরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে খেয়াল করো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের আইএনজি, মূল ভার্বের আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে দেখো যে হি হ্যাজ বিন ওয়াকিং অল মর্নিং, সে সারা সকাল ধরে কাজ করছে। তো এইখানে দেখো সাবজেক্ট আছে, হ্যাজ আছে, বিন আছে, আইএনজি আছে। এখন সিন্স পরের আলাপ আসবো আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ থাকলে ব্যাপক সময়, সময় উল্লেখ থাকলে ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর বসে, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসে। আচ্ছা, আমি ব্যাপক সময়, দেখো সময় উল্লেখ থাকলে ব্যাপক সময় মানে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসে, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসে। আচ্ছা আমরা খেয়াল করব যে নির্দিষ্ট সময়, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হইতেছে। এইখানে সিন্স মর্নিং যে বলছে, সিন্স সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সব মর্নিংটাকে নির্দিষ্ট করছে, মর্নিং হতে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে সিন্স বসে। আচ্ছা, প্রধানত দীর্ঘ সময়কাল বা নির্দিষ্ট সময় এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাই, খুব গুরুত্ব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দেখো খুবই গুরুত্বপূর্ণ, দীর্ঘ সময়। ধরো এখানে বলছে কি যে ইট হ্যাজ বিন ড্রিজলিং, ড্রিজলিং মানে গুড়ি গুড়ি, ড্রিজলিং, ড্রিজলিং সিন্স মর্নিং, সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে সকালে শুরু হয়েছে, এটা এখনো পড়তেছে ভাই, সকালে শুরু হয়েছে এবং এখনো পড়তেছে। সকালে শুরু হয়েছে একটু বুঝিয়ে দিয়েন। আচ্ছা সিন্স ফর বুঝিয়ে দেব, সিন্স ফর বুঝিয়ে দেব। সিন্স ফর বুঝাই তোমাদের একটা আমি টেকনিক শিখেছি কম্প্যাক্ট বইয়ে, যখন সংখ্যাবাচক শব্দ থাকবে, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে সাধারণত সংখ্যাবাচক শব্দের আগে ফর বসে, মানে ফরের পরে সংখ্যাবাচক শব্দ যদি দেখো তাহলে ফর বসাবা। যেমন ফর এ উইক, মানে এক সপ্তাহ ধরে, এই যে ফর এ উইক এক সপ্তাহ ধরে, এই ফরটা কি সংখ্যাবাচক শব্দ না? ফর এ উইক ফরটা কি এক সপ্তাহ ধরে, এই ফরটা সংখ্যাবাচক শব্দ না? ফর এ উইক এক সপ্তাহ ধরে, এই ফরটা সংখ্যাবাচক শব্দ কিনা? এই যে ফর এ উইক এক সপ্তাহ, এটা একটা টেকনিক।
এখন যে সময় উল্লেখ থাকলে একটা সপ্তাহ ব্যাপক সময়, যেই সময়টা উল্লেখ আছে ব্যাপক সময়, বা পরে উইকে এক সপ্তাহ বড় সময় না, এরকম ব্যাপারটা, এটা একটা টেকনিক। আর সিন্স হচ্ছে কি নির্দিষ্ট সময়, একবারে মর্নিং থেকে, ঠিক আছে? এখানে বলে নাই যে উইকের কোন দিনটা, নির্দিষ্ট করে বলে নাই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এটা বাংলা ক্ষেত্রে, যে দীর্ঘ সময় ধরে শুরু হয়েছে। দেখো সকাল হইতে, দেখ শি হ্যাজ বিন ফাস্টিং, সে এক সপ্তাহ ধরে রোজা আছে। তো এই যে সে সপ্তাহে শুরুতে রোজা ধরছে এবং এক সপ্তাহ ধরেই সে রোজা আছে, মানে মানে সপ্তাহ ধরে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এখানে যদি আরো স্বচ্ছ ধারণা না থাকে, আমি আরো স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিব সিন্স পরের। শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। সে কি, শি হ্যাজ বিন রিডিং, দেখো সাবজেক্ট আছে শি, তারপরে হচ্ছে হ্যাজ আছে, তারপরে বিন আছে, তারপরে ভার্বের আইএনজি আছে। শি হ্যাজ বিন ভার্বের আইএনজি, এবং সিন্স থাকলেও বোঝা যায় যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদেরকে একটা চমৎকার কথা বলি, সিন্স পদ যে শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে ব্যাপারটা না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বসে। বুঝতে পারছো? শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, তাহলে এইখানে সিন্সটা হচ্ছে শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, তাহলে এইখানে হচ্ছে সিন্স বসাতে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, এবং হ্যাজ বিন রিডিং দেখে আমরা সেটা বুঝতে পারছি। দুইটা টেকনিক। সিন্সটা দুর্বল টেকনিক, হ্যাজ বিন মোর রিডিংটা মানে হ্যাজ বিন ভার্বের আইএনজি, এটা মানে শক্ত টেকনিক। ইট হ্যাজ বিন রিডিং, এই যে হ্যাজ বিন আইএনজি, এই যে হি হ্যাজ বিন আইএনজি, তাহলে এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আশা করছি যে তোমরা টেন্সের এই চারটা টেন্স তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি যে তোমরা বুঝতে পারছো। এখন ওই যে সিন্স পরের যে ও যে রিকোয়েস্ট করছে ভাই ভালো করে বোঝান। দেখো আমি যদি বলি যে সকাল 9টা, খেয়াল করো, সকাল 9টা যখন বলতেছি যে 9 AM, তো 9টা তখন ফিক্স টাইম, এখানে ফর বসাতে পারো তুমি। ঠিক আছে, মানে 9টায় যে 9 যে সংখ্যাবাচক শব্দ যখন তুমি দেখবা তখন তুমি ফর বসাতে পারো। ঠিক আছে, এটা একটা টেকনিক। আদারওয়াইজ সিন্স বসাতে পারো, এটা একটা টেকনিক। আশা করছি যে আরো রাইট ফর্ম ভাবে বিস্তারিত পড়বো। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাব। পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থাকবে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর বাকি অংশ থাকবে। তো পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট থাকবে, মূল ভার্বের বাকি অংশ, তারপরে পাস্ট ফর্ম, মূল ভার্বের দেখো মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ থাকবে, আমি দুঃখিত, সাবজেক্ট থাকবে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে এবং বাকি অংশ থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝাই এখানে আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার কিছু উপায় আছে। ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট, এবং বিভিন্ন অতীতের সময়। অতীতের সময় ধরো 1971 কি অতীত না, ধরো তো 1757 সাল, এগুলো অতীত না। এইরকম যদি কোনো হিন্টস দেখো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করবা। একটা এক্সাম্পল ধরো, ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল, দেখো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, দেখো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, খেয়াল করো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এইখানে খেয়াল করো এই যে সাবজেক্ট আছে না, পাস্ট ফর্ম আছে না, ভার্বে ভি টু ফর্ম আছে না, সাবজেক্ট ভার্ব এবং ইয়েস্টারডে আছে। তো এই ইয়েস্টারডে দেখে এবং সাবজেক্ট এবং ভার্ব ভি টু দেখে আমরা এটা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝছো? তাহলে তাহলে এখানে যেটা বিষয় মনে রাখবে, সাবজেক্ট মূল ভাবে পাস্ট ফর্ম থাকবে। পাস্ট ফর্ম মানে হচ্ছে যেটাকে ভি টু বলো তোমরা, এবং কাজটা অতীতে ঘটে গেছে, যেটা অতীতে সাধারণত এই হালকা অতীতে ঘটে গেছে, সামান্য অতীতে ঘটে গেছে, অতীতে ঘটে গেছে, যেটা অতীতে ঘটে গেছে সেটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। বুঝতে পারছো? এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে এস বাই এস পাস্ট ইনডিফিনিটে হয় না। পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট দেখো, এখানে ধরো আমি আই ওয়েন্ট বলছি না, এখানে তুমি যদি হি বসাও তাহলে ওই ওয়েন্টেই বসাতে হবে। এখন তুমি এটার সাথে এস বা ইএস যুক্ত করতে পারবা না, কারণ পাস্টে কখনো এস বা ইএস যুক্ত হয় না, সাবজেক্ট যেই পার্সনেই থাকুক না কেন। বুঝতে পারছো? পাস্টে কখনো এস বা ইএস যুক্ত হয় না। তাহলে একটা এক্সাম্পল, সব পাস্ট ইনডিফিনিট কি মিন্স করে, এই যে পাস্ট ইনডিফিনিট এন্ড এ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, একটা সিঙ্গেল যে মানে কার্যক্রম প্রকাশ করে, বা একটা সিঙ্গেল কাজ প্রকাশ করে যেটা অতীতের। তারপরে 21 নম্বরে খেয়াল করো যে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফর ফিউ ডেজ, আমি একটা খুবই এই যে মজাদার বই পড়তেছি ফিউ ডেজ এগো। এই যে কয়েকদিন এগো আগে থেকে, এই এগো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিটে করতে হয়, এবং সাবজেক্ট এই যে রিড, এটা ভি টু, আই রিড। ঠিক আছে, তাহলে এটা তোমার পাস্ট ইনডিফিনিট। এখন এইটা রিড দেখে যে বোঝার উপায় নাই, তাই না? এই এগো দেখে তো বোঝার উপায় আছে। এরপরে আসো আমরা
22 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো হ্যাজ প্লেড প্রেজেন্ট পারফেক্ট, কারণ হ্যাভ হ্যাজ এর পরে ভি3 থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। তারপরে দেখো সালাম হ্যাড এ হাউস, এই যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কিন্তু হ্যাড, তারপর নাউন আছে কি এ হাউস, এই কারণে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। 23 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এখানে খেয়াল করো যে ইট, রায়ান ওয়াজ স্লিপিং, ইট ওয়াজ রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, সোহেল সোহেল হ্যাড কার, যে সোহেলের একটা কার ছিল। এখানে খেয়াল করো এই যে হ্যাভ ভার্বের ভি2 হচ্ছে হ্যাড, তো সোহেলের একটা কার ছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার ব্যাপারটা বুঝতে পারছো, এবং যেটা অতীত হয়ে গেছে সেইটা সাধারণত পাস্ট ইনডিফিনিট, এই সেন্সটা মাথায় রাখবা। আশা করছি তাহলে ক্লিয়ার হবে। আর এটা হচ্ছে আমাদের 31 নাম্বার ক্লাস, ঠিক আছে, 31 নাম্বার 31, 31 নাম্বার ক্লাস, ফ্রি ক্লাসের, ফ্রি ক্লাসের 31 নাম্বার ক্লাস, ফ্রি ক্লাস। আর কিছু টপিক পড়ালেই ফ্রি কোর্সটার ক্লাস শেষ হয়ে যাবে, আর সম্ভাব্য 20-25টা ক্লাস লাগতে পারে। আমি সেটা ঈদের আগেই নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার হাতে ঈদ পর্যন্ত প্রায় 7 দিন, আর এদিকে হচ্ছে 11 দিন, 11-7-18 দিন আছে। আমি 18 দিনের মধ্যে মাস্টারের সবগুলো ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব, ফ্রি ক্লাসগুলো, ঠিক আছে। এটা আমার একটা চেষ্টা থাকবে। তার এখন আরেকটা বিষয় হচ্ছে যে ইংলিশ সিকার্স এর এই মাস্টারের পেইড কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, ইউটিউবে যারা ক্লাস দেখো তারা নাম্বারে কল দিবা, কমেন্ট করে লাভ নাই, কারণ ইউটিউবে কমেন্টের রিপ্লাই দিলে তোমার কাছে যায় কিনা জানি না। সরাসরি নাম্বারে ফোন দিবা 01707442501। এই কোর্সটা কিন্তু স্পেশাল ফেসিলিটিস আছে। ফেসিলিটিস কি, ক্লাসটা তুমি কথা বলতে পারবা, এটা বিশেষ আকর্ষণ ক্লাসে, এবং 0 থেকে বেসিক ইংলিশ। তুমি ধরো ইংরেজিতে চরম দুর্বল, এই চরম দুর্বল স্টুডেন্টে কিভাবে ভালো করবে ইংরেজিতে, 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা তাকে আমি পড়াবো যেন ইংরেজিতে সে ভালো করে। মোট ক্লাস বইটি শেষ হইতে যত ক্লাস লাগে সেই ক্লাস পাবে, এবং কোর্স ফি এককালীন 510 টাকা, 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা সহ, মানে মাস্টারের কোর্স এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্স দুইটা সহ মাত্র 510 টাকা। ভর্তি হতে 01707442501 এই নম্বরে বিকাশ বা নগদে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে, কি করতে হবে, সেন্ড মানি। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রায় 5 বছর ধরে পড়াচ্ছি শিক্ষার্থীদেরকে, আমি পুরো কোর্সটা আমি একা ক্লিয়ার করব, ঠিক আছে, পুরো কোর্সটা। এখানে কিছু সুবিধা আছে তোমাদের জন্য, ঠিক আছে। মাস্টার ইংলিশ A to Z গ্রামার পার্টটা আমি পড়াবো তোমাদেরকে, গ্রামার পার্ট, 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি, মাস্টারের সকল এমসিকিউ প্লাস গ্রামার তোমরা পাবা। জুমে লাইভ ক্লাস হবে, ফেসবুক লাইভ হবে, এবং ক্লাস মিস গেলে সেগুলো রেকর্ড পাবা, এবং কোশ্চেন সলভ গ্রুপ তো তোমাদের জন্য থাকবে। সো অনেক বেশি ফ্রুটফুল একটা কোর্স হবে। মাত্র 510 টাকার বিনিময়ে প্রায় মানে 70-80টা বা 60টা ক্লাস তোমরা করতে পারবা। চাইলে ভর্তি হতে পারো, অনেক বেশি এখন লাইভ ক্লাস হবে প্রতিটা ক্লাস, ঠিক আছে। আশা করছি যে তোমরা কোর্সটা বিবেচনায় রাখবা ভর্তি হওয়ার ব্যাপারে, ঠিক আছে। কোর্সটা ভালো লাগলে কোর্সটা কিনো, কাজে লাগবে তোমাদের। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা। আবার ক্লাস হবে ইনশাআল্লাহ, ভালো থাকবা সকলেই।